চেয়ারম্যান নিয়োগ ইস্যুতে ইসলামী ব্যাংকের সামনে উত্তেজনা, লাঠিচার্জ, জলকামানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ। আগামী বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব, মন্তব্য বাণিজ্য মন্ত্রীর। গতিশীল হবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে সকালে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকা। ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে আহত হন বেশ কয়েকজন। এক পর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে যায় পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের উপর চড়াও হয়েছে। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আপত্তির মুখে জুলাই আন্দোলনের পর ডেপুটি গভর্নরের পদ হারানো খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। 24 মে ব্যাংকটির চেয়ারম্যান জুবায়েদুর রহমান পদত্যাগ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান দায়িত্ব নিলে ঝুঁকিতে পড়বে আমানত, প্রশ্নবিদ্ধ হবে ব্যাংকটির সুশাসন। ইসলামী ব্যাংকের থেকে ইতিপূর্বে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, এখনো আবার সেই অবস্থায় ফিরে আসতে চাইতেছে। 20 সালে যে গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের থেকে বিতাড়িত করা হয়েছে, এই গভর্নরকে আবার এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে আপনারা আপনাদের প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে কথা বলে দিব। কিন্তু তারা অবস্থান ছাড়ছিলেন না এবং উত্তেজনক স্লোগান দিচ্ছিলেন, যার ফলে এক পর্যায়ে আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছি। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমকে কেন মব করে ডেপুটি গভর্নরের পদ সরিয়ে দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখবে বাংলাদেশ ব্যাংক। সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে তার নিয়োগ যথার্থ হয়েছে। সচেতন গ্রাহক ফোরাম এই ব্যানারে একটি সংগঠন তার চেয়ারম্যান নিয়োগটাকে বিরুদ্ধে তারা করছে এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে ওই অঞ্চলে একটি অস্থিরতা বিরাজ করছে। বিভিন্ন ব্যাংকের জানা চেয়ারম্যান বা উদ্যোক্তা তাদের এক বিশেষ রাজনৈতিক পরিচয় আছে, অনেকেই রাজনৈতিকভাবে পরিচিত, কিন্তু কোনোভাবেই সেই ব্যক্তির পরিচয়ের কারণে সেই ব্যাংকটাকে কোনো রাজনৈতিক দলের ব্যাংক হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। দর্শক, এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। আলমগীর, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা? পরিচালনা পর্ষদের সভা সম্পর্কে কি জানতে পারলেন, একটু আমাদের জানাবেন। পরিচালনা পর্ষদের একটি সভা আহ্বান করা হয়েছিল বেলা 2:30টার সময়। সেই সভাটি এখনো শুরু হয়নি। শুরুতে আসলে এই সভাটি সরাসরি হওয়ার কথা থাকলেও পরবর্তীতে আমরা জেনেছি যে এটা অনলাইনে হবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আসলে একটা প্রজ্ঞাপন আছে যে যদি দেশের ভিতরে থেকে আসলে অনলাইনে বোর্ড সভার অনুমতি নাই এবং এটি করোনার সময় ছিল, সেটি আসলে পরবর্তীতে বাতিল করা হয়েছে। তো সেটি নিয়ে একটি ঝামেলা হচ্ছে এবং আমি কিছুক্ষণ আগেও খবর নিয়েছি যে 3টা পর্যন্ত আসলে সেই মিটিংটি এখনো শুরু হয়নি। শুরু হলে হয়তো আমি আপনাদেরকে জানাতে পারবো। আর এখানকার পরিস্থিতি আসলে আগের চেয়ে কিছুটা স্বাভাবিক। সকালের দিকে কিংবা দুপুর পর্যন্ত যেমন দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পাশ আটকে রেখে গ্রাহক সচেতন ফোরামের ব্যানারে যেসব আন্দোলনকারীরা বিভিন্ন বিক্ষোভ এবং মানববন্ধন করছিলেন, নানা ধরনের বক্তব্য স্লোগান দিচ্ছিলেন, সেটি তারা সেখান থেকে সরে গেছে এবং সরে আসলে বিভিন্ন অলিগলিতে কিংবা ফুটপাতে তারা অবস্থান নিয়েছে। তবে তারা সেই আন্দোলনকারীরা কিন্তু এখনো মতিঝিল ছেড়ে দেয়নি এবং প্রধান কার্যালয়ের আশেপাশেই আছে এবং পুলিশেরও এখনো ব্যাপক উপস্থিতি রয়েছে। পুলিশের সাজোয়া যানগুলো রয়েছে, জল কামানের গাড়ি রয়েছে এবং পুলিশ সদস্য সংখ্যাও আসলে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি রয়েছে এবং মূলত এই ঘটনাটি ঘটেছে
আপনি জানেন যে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে খুরশিদ আলম, তাকে এই ব্যাংকে প্রবেশ করতে না দেওয়াকে কেন্দ্র করেই আসলে এই আন্দোলন এবং সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই ব্যাংকের কিছু গ্রাহকরা আন্দোলন শুরু করে এবং সেখানে সকালে পুলিশের সাথে কিছুটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা মতো ঘটে এবং সকালে আসলে পুলিশ তাদেরকে এখান থেকে মৌখিকভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করলেও তারা সরে না যাওয়ায় আসলে এক সময় বল প্রয়োগে তারা বাধ্য হন বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এবং পুলিশ জানিয়েছেন যে যেহেতু ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় যেখানে অবস্থিত তার আশেপাশে আসলে অনেকগুলো বাণিজ্যিক ব্যাংকের শাখা রয়েছে, তো সেই শাখাগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য তারা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার জন্য যতটা যে ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন হয় সেটি তারা নেবেন এবং যে কোনোভাবেই এটি তারা এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং আশেপাশে যেসব শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো যেন স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন সেটি তারা অব্যাহত রাখবেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে তারা 5টা দাবি দিয়েছে। ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে তাকে অপসারণ সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং নতুন যে ব্যবস্থাপনা পরিচালক যাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল তাকে পুনরায় যোগদানের সুযোগ দেওয়া সহ যে 5টি দাবি দিয়েছে সেই 5টি দাবি না মানা হলে তারা আরো কঠোর কর্মসূচি কিংবা কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আলমগীর, আপনাকে ধন্যবাদ। বিশ্ববাজারের সাথে জ্বালানির মূল্য প্রতি মাসে সমন্বয় করা হয়, এরই অংশ হিসেবে সরকার বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী জানান বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে সরকার দাম সমন্বয় করবে, জনগণের কষ্ট বিবেচনায় নিয়েই সরকার সিদ্ধান্ত নেবে। বিদ্যুতের দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন এটা এনার্জি রেগুলেটরের কমিশন নির্ধারণ করে। এ সময় তিনি বলেন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানো হবে। প্রতিমন্ত্রী জানান ঈদের ছুটিতে বিদ্যুতের চাহিদা 5,700 মেগাওয়াটে নেমে এসেছিল, তাই লোডশেডিংয়ের কারণেই, তবে ঝড় বৃষ্টির দুর্যোগের কারণে সঞ্চালন লাইনের সমস্যায় কিছু জায়গায় লোডশেডিং হতে পারে। কিছু জায়গায় এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে আমরা বিদ্যুৎ সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখতে পারিনি, তো এটা কিন্তু আমাদের একটা মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই দুগ্ধ উৎপাদন বাড়াতে সর্বোচ্চ পদক্ষেপ নেবে সরকার, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটের আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। খামারের ক্ষেত্রে যদি নারীরা উদ্যোগী হন সেক্ষেত্রে সরকার সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। আলোচকরা বলেন দুগ্ধ উৎপাদন বাড়ালেও চাহিদার তুলনায় এখনও ঘাটতি আছে। সরবরাহ ব্যবস্থায় দুর্বলতা, পশুখাদ্যের উচ্চ দাম, সংরক্ষণ সংকট ও খামারিদের ন্যায্য মূল্য না পাওয়াই খাতটির বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি, শীতলীকরণ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনা উন্নত হলে দুগ্ধ খাতে স্বয়ংসম্পূর্ণ অর্জন সম্ভব। আমরা অনেক দুধ জাতীয় পণ্য আমরা কিন্তু নিজেরা আমদানি করি, কাজেই এই জায়গাটি যাতে আমাদের আমদানি না করতে হয় সেই জন্য দুধ উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই পরিধি কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব। চামড়া সংরক্ষণে সচেতনতার অভাবেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করা সম্ভব হয়নি। সচিবালয়ে এমন মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজেট প্রসঙ্গে তিনি জানান এবারের বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে। পচে যাওয়া জিনিস বা যেটি পচন ধরেছে সেটি তো কিনবে না, সেই জন্য বারবার আমরা বলেছি এবং এই জিনিসটা নিশ্চিত করার জন্য মাদ্রাসায়, তারপরে অনেক ক্ষেত্রে অনেক ট্রেডার কাছে, মানে যেখানে হাব হয় আপনার সংরক্ষণ লবণ মাখায়, সেরকম জায়গায় সরকার বিনামূল্যে লবণ দিয়েছে। প্রায় 18 কোটি টাকার লবণ আমরা দিয়েছি সারা দেশে। কদিনের মধ্যে এই আড়ত থেকে চামড়া সংগ্রহ শুরু করবেন ট্যানারি মালিকরা। শুরুতে ঢাকা এবং পরে ঢাকার বাইরের চামড়া নেওয়া হবে। ন্যায্য দামে চামড়া বিক্রি নিয়ে আড়ত মালিকদের মধ্যে শঙ্কা থাকলেও ট্যানারি মালিকরা বলছেন গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামেই চামড়া কিনবেন তারা, তাই চামড়া ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা নেই বলেও জানান তারা।
কুরবানির পশুর চামড়া সংগ্রহ করে তার সংরক্ষণে লবণ লাগানোর কাজ শেষ করেছেন আড়ত মালিকরা। এবছর ঢাকার পোস্তা, আমিনবাজার সহ সারা দেশে এভাবে সংরক্ষণ করা হয়েছে ৭৫ থেকে ৮০ লাখ পিস। এসব চামড়া এখন চলে যাবে হেমায়েতপুরের ট্যানারি পল্লীতে। এরই মধ্যে আড়ত মালিকদের সাথে যোগাযোগ শুরু করেছেন ট্যানারির প্রতিনিধিরা। আমাদের চামড়া কালেকশন করেছি, এখন লমটমন দিয়েছি, ট্যানারি মালিকদের আসবে, তখন আমরা বিক্রি করব। সরকার যে দামটা দিছে এই দামটা যদি কোম্পানিরা দেয় বা আমাদের টাকাটা যদি নগদ দেয় তাহলে আমাদের জন্য ভালো হবে। সরকার যে রেট দিয়েছিল ৬২ থেকে ৬৭ টাকা পর্যন্ত, আশাবাদী আমরা সেই পরিমাণে আমরা বিক্রি করতে পারবো। আমি আড়তদার হয়ে যেখান থেকে কিনলাম এবং ট্যানারি মালিকরাও আশেপাশে থেকে কিনেছে, একই বাজার একই মার্কেট। আমরা রটা যেমন ৭৫০-৮০০ টাকায় কিনেছে, আপনার লবণজাত সমস্ত প্রক্রিয়া সম্পন্নর পরে এটা ১১৫০ পড়েছে, তাদের ক্ষেত্রেও সেম। ধরেন না অলমোস্ট ১৩০০-১৩৫০ টাকা তারা বিক্রি করতে যাবে। এটা নিয়ে দেন দরবার হবে। ট্যানারি শিল্প মালিকরা বলছেন কয়েকদিনের মধ্যেই শুরু হবে চামড়া সংগ্রহের কাজ। প্রথমে ঢাকার চামড়া কিনবেন তারা, পর্যায়ক্রমে কেনা হবে ঢাকার বাইরের চামড়া। তো ঢাকার চামড়াগুলো সাভার যে আড়ত আছে এবং আমিনবাজার মোকাম আছে এবং পাশাপাশি পোস্তায়, সেই চামড়াগুলো আমরা আগামী কয়েকদিনের ভিতর আমরা আমাদের প্রতিনিধি গিয়ে আপনার কেনাকাটা শুরু করবে এবং পাশাপাশি ঢাকার বাইরের চামড়া কিন্তু আরও 5 দিন পর থেকে কেনাকাটা শুরু হবে, যেহেতু 7 দিনের একটা এম্বার্গো আছে, ঢাকার বাইরে চামড়া ঢুকতে পারবে না। সুতরাং সেগুলো আপনার হাট এবং বিভিন্ন মোকাম থেকে আপনার কেনাকাটা শুরু করবে আগামী সপ্তাহ থেকে। পশুর চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি বর্গফুট চামড়া ঢাকায় ৬২ থেকে ৬৭ এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। ট্যানারি মালিকরা বলছেন চামড়ার গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামই পাবেন আড়ত মালিকরা। সরকারি যে লবণযুক্ত চামড়া যদি কোয়ালিটি চামড়া হয় সেটাই কিন্তু দিবে ট্যানারি মালিকরা, কিন্তু এইখানে যদি আপনার এটার কোয়ালিটি নষ্ট হয় এবং আপনার যদি এলএসডি থাকে, সেই চামড়া তো আমরা নেব না। আপনার সেখানে আপনার কিন্তু কথা থেকে যাবে, কারণ আমি তো টাকা দিয়ে নষ্ট চামড়া আমরা কিনবো না। এবং যদি আমার স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে যদি তারা প্রিজার্ভেশন করতে পারে, সেটা কিন্তু সেই কাঙ্ক্ষিত দামটাই পাবে। দাম নিয়ে দর কষাকষি হলেও চামড়া কিনে আড়ত মালিকরা ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানিয়েছেন ট্যানারি শিল্প মালিকরা। ছোট চামড়া আপনার যদি কোয়ালিটিফুল হয়, সেটা যদি তার কোয়ালিটি ডিটোরিয়েট না করে, আমরা অবশ্যই ওই চামড়াও আমরা কিনবো। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কোরবানি ঈদের কদিন চাপ সামলাতে সারা দেশে নানা প্রান্ত থেকে মৌসুমী শ্রমিকরা যোগ দেন ট্যানারিগুলোয়। বাড়তি আয়ের আশায় পরিবার প্রিয়জন থেকে ঈদটা কাটান দূরে, কিন্তু আসলে কেমন কাটছে এই শ্রমিকদের দিন? অনেকেরই অভিযোগ, প্রাপ্য তো দূরে থাক, ঠিক সময় পারিশ্রমিকই পান না তারা, থাকা খাওয়াতে দুর্ভোগ পোহাতে হয়। অবশ্য ট্যানারি মালিকদের দাবি, ঠিকাদারদের অনিয়মেই তৈরি হচ্ছে এই ভোগান্তি। চামড়ায় লবণ লাগানোর কাজ প্রায় শেষ। ট্যানারিতে নতুন করে চামড়া প্রবেশে এখনও সপ্তাহখানেক বাকি। তাই অবসর কাটাতে গাছের ছায়ায় মৌসুমী শ্রমিকরা, কিন্তু প্রশান্তির চেয়ে চেহারায় অবসাদই যেন বেশি। কি কারণের? 4 দিন হলে আছি, আসে মনে রাস্তাঘাটে বসে আছি, শুয়ে আছি, কাজ করছি, টাকা পাচ্ছি না, খাবার পাচ্ছি না। না হলেও 5-7 হাজার টাকা ইনকাম করতে পারতাম। আসলে এরকম কাজও পাচ্ছিলাম না, একটু কম কাজ পাচ্ছি, তারপরও এই টাকাই বাকি আছে আমাদের। এক রাতের কাজ হবে, কাজ করবো সকালবেলা, টাকা পয়সা দিবি, সকালবেলা আমরা চলে যাবো। তাহলে তো আমার থাকার কোনো ঘর টর আনাইছে না। তো এখন মনে করেন এই অবস্থা আছি ভাই, এখন কি করি আমরা? এখন এই অবস্থায় বসে আছি, গাড়ি ভাড়া বন্ধ নাই, টাকা বন্ধ নাই। হেমায়েতপুর শিল্পনগরীতে কোরবানির সময় কাজ বাড়ে কয়েক গুণ, তখন মৌসুমী শ্রমিকদের আনাগোনাও বাড়ে। তবে অভিযোগ রয়েছে সময় মতো পারিশ্রমিক না মেলার। এতে বেশ ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্ত থেকে আসা শ্রমিকদের। থাকা খাওয়া তো দূরের কথা, বাড়ি ফেরার টাকা জোগাড়ই মুশকিল অনেকের। স্থায়ী শ্রমিকরা নিয়মিত পারিশ্রমিক পেলেও তাতে যাপিত জীবনের যাবতীয় খরচ মেটানো দায়। আপনার কাছে যদি 2,000 টাকা পাই, 2 মাস ঘুরাবি। 1,000, 1,500, 2,000 টাকা আমরা পাই, আবার কোনোদিন 500, আবার কোনোদিন খালিও যাওয়া লাগে। বেতন তো আমাকে কম। সংসার কিরকম থাকে? সংসার থাকে না কিছু। পুরুষদের সাথে তাল মিলিয়ে এই সময় মৌসুমী নারী শ্রমিকরাও নানা কাজে ব্যস্ত থাকেন। দিনে 8 ঘন্টা ঘাম ঝরিয়েও প্রত্যাশিত আয় হয় না। না চললে কি করবো? এখন চলানি তো নাকবি, এখন বসে থাকে তোর লাভ নেই। ঢাকা শহর এখন কষ্ট করবার জন্যই তো আইসি বিদেশ।
অবশ্য আড়তদার আর ব্যবসায়ীরা এ অভিযোগ অস্বীকারই করছেন। দাবি, মৌসুমী শ্রমিকরা ঠিকাদারের মাধ্যমে নানা কাজে নিয়োজিত থাকে। ঠিকাদারদের যথাসময়ে পাওনা পরিশোধ করেন তারা। কিছু কন্ট্রাক্টর আছে কাজ করে, শ্রমিকের কন্ট্রাক্টরে টাকা পায়, যেন শ্রমিকের টাকা দেয় না। এটা হলো কন্ট্রাক্টরের উপরে নির্ভর করতেছে। 25,000 টাকা শ্রমিকের খরচ গেছে শুধু লবণ লাগানো। পাট চামড়ায় তারা কীরকম পাচ্ছে? পাট চামড়ায় তাদের আয় কীরকম? মোটামুটি আয় হচ্ছে, মানে অ্যামাউন্ট যদি জানতে চাই। অ্যামাউন্ট বলা যাচ্ছে না। ট্যানারি মালিকরা বলছেন, শিল্পনগরীতে শ্রমিকদের সাথে অনিয়ম হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। কন্ট্রাক্টর টাকাটা মালিকের থেকে পাচ্ছে কিনা এটা কিন্তু মানে কন্ট্রাক্টরের যেমন দায়িত্ব, সেটা নিয়ে সে বুঝিয়ে দিবে, সেটাও তার দায়িত্ব। কিন্তু আমরা মনে করি যদি এরকম কোনো অভিযোগ থাকে কোনো ট্যানারির বিরুদ্ধে, কোনো মানে এরকম কমার্শিয়াল রপ্তানিকারকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে যে তারা টাকা পরিশোধ করেনি, অবশ্যই আমরা ব্যবস্থা নিব। শিল্পনগরীতে প্রায় 140টি ট্যানারি রয়েছে। কোরবানির সময় অনেক ট্যানারিতেই কম বেশি শ'দেরেক মৌসুমী শ্রমিক কাজ করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, সাভার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের ছুটি শেষে সকাল থেকে ব্যাংকে লেনদেন শুরু হয়। পাশাপাশি শুরু হয়েছে দেশের শেয়ার বাজারের কার্যক্রম। ব্যাংকার ও ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা দিনের শুরুতে গ্রাহকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। লেনদেন চলে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত, তবে বিকাল 5টা পর্যন্ত চলবে দাপ্তরিক কার্যক্রম। 25 মে থেকে 30 মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি উপলক্ষে সব সরকারি বেসরকারি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়। তবে ছুটির মধ্যে 25 ও 26 মে সীমিত পরিসরে চলে ব্যাংকিং কার্যক্রম। পোশাক পরিশ্রমিকের বেতন ও ভাতা পরিশোধের সুবিধার্থে বাণিজ্যিক ও শিল্পাঞ্চলে মেলে লেনদেন সংক্রান্ত সেবা। এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখায় আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখা হয়। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইতে 36 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,372 পয়েন্ট। অন্যদিকে ডিএসইএসএ 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,086 পয়েন্টে। ডিএসই 30 সূচক 13 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2,044 পয়েন্টে। আজ হাত বদল হয়েছে 778 কোটি 71 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 912 কোটি 38 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 179টি প্রতিষ্ঠানের, কমেছে 152টির। অপরিবর্তিত ছিল 55টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে এনসিসি ব্যাংক। প্রতিষ্ঠানটির মোট 44 কোটি 7 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে আছে ব্র্যাক ব্যাংক ও বিবিএস কেবলস। চলে যাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। সেখানে প্রধান সূচক সিএসপিআই প্রায় 61 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,970 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 45 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 32 পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ হাত বদল হয়েছে 47 কোটি 15 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 21 কোটি 80 লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া 187টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 118টির, কমেছে 55টির, আর দর অপরিবর্তিত রয়েছিল 14টির। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। টানা 7 দিন বন্ধ থাকার পর সকাল থেকে শুরু হয়েছে দেশের প্রধান স্থলবন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল থেকে বেনাপোল, হিলি ও ভুমরা স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এর আগে গত 25 মে থেকে 31 মে পর্যন্ত ঈদের ছুটির কারণে টানা 7 দিন আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রমে অংশ নেননি C&F এজেন্ট ও ব্যবসায়ীরা। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর পরিবেশগত টোল আরোপের প্রস্তাব আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ, এমন দাবি ইরানের। দেশটির ঊর্ধ্বতন পরিবেশ কর্মকর্তা আরমান খোরসান্দ বলেন, আন্তর্জাতিক সামুদ্রিক আইনের আওতায় এমন টোল আদায়ের আইনি ভিত্তি রয়েছে। তার মতে, পারস্য উপসাগরে জাহাজ চলাচলের কারণে পরিবেশের যে ক্ষতি হয় সে ক্ষতিপূরণ ও পরিবেশ পুনরুদ্ধারে এ অর্থ ব্যবহার করা যেতে পারে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের উপর টোল আরোপের প্রস্তাব ইরানে আগেও উঠেছিল। খোরসান্দ এবার মূলত এই উদ্যোগের পক্ষে আইনি যুক্তি তুলে ধরেছেন। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।